নদীকে নিয়ে ঘুরতে যাবে তালহা। স্ত্রীর প্রতি ভীষণ যত্ন তার, এটি আগে থেকেই। অথচ দুজন ভালোবেসে বিয়ে করেনি, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। বিপরীতে সম্পর্কে ভাটা তৈরির ভয়ে থাকলেও সেটি ঘটেনি। তালহা কিংবা নদী দুজনেই প্রথম দিন থেকে একে অপরের প্রতি অনুরাগ পূর্ণ হয়ে ওঠে। তাই তো দুজনের মধুর সম্পর্কটি সকলের নজরে পড়ে। নদীর মাথাটা তালহার কাঁধে ফেলানো, বাইরে থেকে বাতাস এসে ওদের স্পর্শ করে যায়। নদীর ঠোঁটে হাসির দেখা মিলে। স্বামীর সাথে আরেকটু মিশে গিয়ে বলে, আজকের দিনটা অনবদ্য সুন্দর, তাই না? জবাবে তালহা বলে, তুমি পাশে থাকলে আমার সব দিনই সুন্দর মনে হয় নদী। কি দারুণ বাক্য! নদীর ভেতরটা বৃষ্টি এসে মেখে গেল যেন। ও দারুণভাবে হাসল। তুমি অনেক বেশি রোম্যান্টিক তালহা। তুমি এতদিনে বুঝলে? আগেই বুঝেছি, তবে এখন বললাম। এত সময় এক অন্য পাশে ঘুরে ছিল তালহা। এবার স্ত্রীর পানে চাইল। দুজনের দৃষ্টি একত্রিত হলো। নদী হেসে বলল, কপালে একটা চুমু খাবে প্লিজ, লম্বা সময় ধরে। তালহার দৃষ্টিতে মায়া। সে এগিয়ে এসে স্ত্রীর ললাটে চুম্বন করল লম্বা সময় ধরে। কিছু সময় পর তালহা বলল, তুমি না থাকলে আমি অনেক বেশি ছন্নছাড়া হয়ে যেতাম। বিশ্বাস করো, বাবার আচরণে আমি খুব কষ্ট পেয়েছি। একই সাথে ভীষণ লজ্জিত। স্বামীর হাত দুটোর মুঠোয় নিল নদী, শক্ত করে চেপে ধরে বলল, একদম মন খারাপ করবে না, বরং ভালোই হয়েছে তুমি রাজনীতি থেকে সরে দাঁড়াবে। আমার একটা সুস্থ জীবন চাই তালহা। তোমার হাত ধরে আমাদের সন্তানকে নিয়ে অনেক অনেক বছর বাঁচতে চাই। রাজনীতির মতন মারাত্মক পরিবেশে সেটি কখনোই সম্ভব না। আমি আমাকে আমাদের সন্তানকে কাউকে হারাতে চাই না। আমি সবার সাথে নিয়ে বাঁচতে চাই। তুমি কথা দাও, আর মন খারাপ করবে না। সবগুলো কথায় মনে একটা শান্তি মিশে আছে। সবগুলো কথায় কেমন একটা শান্তি মিশে আছে। তালহার চোখ দুটো ঈষৎ ছলছল করে ওঠে। স্ত্রীকে বুকে টেনে নিয়ে বলল, কথা দিলাম তোমাকে নিয়ে হাজার হাজার বছর বাঁচব। নদীর সমস্ত হৃদয় শীতল হয়ে ওঠে। হাজার হাজার বছর বাঁচা তো সম্ভব নয়, তবে জীবনের শেষ দিন অবধি একে অপরের সঙ্গী হয়ে বাঁচা, সেটাই তো সম্ভব। আর সেটাই ও চায়। রিমা এখন নিজ থেকে চলতে পারে, তবুও তারা তার সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করে। এই যে যেমন এখনও মেয়েটা মায়ের আঁচল ধরে আছে, সর্বক্ষণ মায়ের পেছন পেছন ঘোরে। রিমা এতে কেবল হাসেন। কখনো বা আদরে হাতে মেয়ের মুখটা স্পর্শ করে বলেন, আমার মেয়েটা এত বড় হয়ে গেল। তারা বলে, বড় হয়নি মা। একইভাবে রিমা জবাব দেন, দেখছি তো, সেই ছোট্টটি ছিলি তুই, 4 বছরের ছোট্ট মেয়ে। কথাটা ভাবতে ভাবতে মেয়ের দিকে মুখ ফেরালেন তিনি। ওনার দুটি চোখ অশ্রুতে ভরে গেল। এভাবে কেঁদো না মা, 12 বছর কম সময় নয় সোনা। যেই সময়টাতে তোকে হাতে ধরে স্কুলে নেওয়ার কথা ছিল, সেই সময়টায় আমি হসপিটালের বেডে পড়ে থেকেছি। মায়ের কথায় তারার বুক ভেঙে আসতে চাইল। জড়িয়ে ধরে মা নামক মানুষটাকে। দুজনের ভালোবাসার মুহূর্ত নজরে আসে তিবের। সে বের হচ্ছিল, করিডোরের সামনে দৃশ্য দেখে থেমে যায়। আড়াল হতে চাইলে রিমা ডেকে ওঠেন, তিব, এদিকে এসো বাবা। ছেলেটিকে দাঁড়িয়ে যেতে হয়। ও নিজের মনকে শক্ত করে এগিয়ে আসে। রিমা হাতের সাহায্যে ছেলেটির মাথায় হাত রাখলেন। ওর দৃষ্টি তখনও মেঝেতে। তুমি কি খুব ব্যস্ত? তেমন কিছু নয়। তাহলে আমার সাথে দেখা করো না কেন? এ প্রশ্নে থমকে যায় তিব। কীভাবে জবাব দেবে বুঝতে পারছে না। তোমার এমন বিষণ্ণ মুখ ভালো লাগে না। হাতের ব্যথা এখনও রয়েছে? সেরে গেছে। নিজের যত্ন নিও, প্রচুর চিন্তা হয় তোমার জন্য। বাক্যটি শেষে দীর্ঘ একটি নিঃশ্বাস ফেললেন তিনি। তিব নত মুখে শুধায়, তোমার চলতে এখনও কষ্ট হয় মা? কিছুটা, তবে সমস্যা নেই। এত বছর পর নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক। তারার চোখে তখনও জল চিকচিক করছে। সে মুছে নিয়ে বলল, বাইরে যাবে ভাইয়া? একটু কাজ পড়েছে, মায়ের খেয়াল রাখিস।
ঠিক আছে, সাবধানে যাও। তীব মাথা ঝাঁকায়, তারপর মিনমিনে সুরে বলে, আসছি মা। আচ্ছা। ছেলেটি চলে গেলে রিমা বলেন, আমাকে ঘরে পৌঁছে দে তো মা, পা ব্যথা করছে। মায়ের কথা মতন পৌঁছে দেয় তারা। বেডে বসে রিমা বললেন, আমি রেস্ট করি। তারা মাথা ঝাঁকিয়ে চলে যায়। কিছু সময় পর তালাল সাহেবের দেখা মেলে। ভদ্রলোককে দেখে স্ত্রী বললেন, ওয়াবেদ আসবে আজ? আসার তো কথা, আসলে থেকে যেতে বলো, তোমার ট্রিটমেন্ট নিয়ে কথা আছে। কোথায় যাও? অফিসে। সব তো এখন তিবি সামাল দিচ্ছে। তাহলে? ব্যাপারটি এমন নয়, এক পাশ তীপ সামাল দিলেও পুরো বিষয়টা আমাকেই দেখতে হয়। তাহলে তো ছুটিতে আছে। এই সময় ছেলেটাকে ছুটিতে পাঠানোর দরকার কী ছিল? তার থেকে ভালো হতো না কাজের মধ্যে থেকে গেলে? তালা বুক ভরে দম নিলেন। হাতের ঘড়ি পড়তে পড়তে বললেন, তালহার অনেক গ্যাপ রয়ে গেছে রিমা। ও একসাথে লোড নিতে পারে না, দেখা যায় ভুল করে বসে। ও সুযোগ পেলে অবশ্যই পারবে। মন ফ্রেশ করে নিক। রিমা চুপ হয়ে গেলেন। তার মনটা ঈষৎ খারাপ। মা হিসেবে তালহার মানসিক অবস্থা কিঞ্চিত হলেও ধরতে পারেন তিনি। দিয়া মুখে ঘোমটা টেনে নিল। তার মায়ের কড়া রেস্ট্রিকশন রয়েছে। এই ভরা দুপুরে কোথাও যাওয়া যাবে না। এদিকে তার যেতেই হবে। অনেক দিন পর আড্ডা দেবে কি না। শিমু আগে থেকে রিকশায় অপেক্ষা করছিল। দিয়া এসে লাফিয়ে উঠল, আসতে এত ভয় কিসের? মা লাঠি নিয়ে এলো বলে। ওমা, কেন? এই রোদের মাঝে বের হতে নিষেধ করেছিল। তাছাড়া মায়ের ভাবনা, এই দুপুরে বের হলে নাকি আমাকে ভূতে ধরবে। শেষ কথায় হেসে ফেলল শিমু। ওকে ঈষৎ ধাক্কালো দিয়া। তোর হাসি পাচ্ছে? পাবে না, আন্টি তো জানে না তার মেয়ে নিজে একটা ভূত। শিমু, আচ্ছা রাগ করিস না। রাগের কথা বলে রাগ করবো না? সরি ইয়ার। যাই হোক, আরাফাতকে কল লাগা, দেখ বেটা কত দূর আছে। দিয়া তৎক্ষণাৎ কল করলো। আরাফাত জানালো ও এখন ক্যারাটে ক্লাসে রয়েছে, ভাইয়া যেতে দিচ্ছে না, 1 ঘন্টা লেট হবে। তারাকে ক্যারাটে শেখানোর দায়িত্ব পড়েছে আরাফাতের ঘাড়ে। ছেলেটা মহা বিরক্ত। এই মেয়েটা অতিরিক্ত ভীত। সামান্য স্টেপও করতে পারছে না। প্রায় 20 মিনিট ধরে একটা স্টেপ শেখাচ্ছে সে, অথচ তারা পারছে না। শেষে ও ধমকে উঠল, তুমি আসলে ক্যারাটে শিখতে চাও? হ্যাঁ বোধক বোঝাতে মাথা কাত করলো তারা। আরাফাত বলল, দেখে তো মনে হয় না, একটা স্টেপও পারছো না। কিশোরী আহত দৃষ্টিতে তাকালো। আরাফাত ফের তাগাদা দিয়ে স্টেপ শেখাতে লাগলো। দিয়া আর শিমু এখানে চলে এসেছে। কিছু সময় ধরেই দেখছিল আরাফাত নিজের আগ্রহ নিয়ে শেখাচ্ছে না। মেয়েটা ভুলভাল ঠিকভাবে ধরিয়ে দিচ্ছে না, শুধু নিজের স্টেপগুলো দেখিয়ে চলেছে। শিমু এবার চেঁচিয়ে উঠল, তুই নিজে ক্যারাটে পারিস তো? কণ্ঠ পেয়ে চাইল আরাফাত। শিমু আর দিয়া দাঁড়িয়ে। ও এগিয়ে গেল। তোরা একেবারে এখানে চলে এলি? তো কি করব, তুই তো বাবা মহা ব্যস্ত মানুষ। কথাটা বলল দিয়া। মেয়েটা সর্বদাই তাকে পিঞ্চ মেরে কথা বলে। তোর সমস্যা কি? এত খোঁচা দিয়ে কথা বলিস কেন? খোঁচা? কবে, কখন দিলাম? একটা চল লাগাবো। পাল্টা আমিও লাগাবো, তাই? দিয়া আর কিছু বলার আগে মেয়েটা মাথায় গাঁটটা দিল আরাফাত। ব্যথায় চিৎকার করে উঠল দিয়া, আরাফাতের বাচ্চা, তোর রেহাই নেই। কথা শেষে আরাফাতকে আঘাত করতে গেল দিয়া, তবে পারল না। ছেলেটা দৌড়ে পালালো। ওর পেছন পেছন ছুটল দিয়াও। দুজন টম জেরির মতন করে ছুটে চলেছে। ওদের এই কাণ্ডে হেসে জান যায় শিমুর। কিছু সময় হেসে ও তারার কাছে এগিয়ে এলো। তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। পুরো বিষয়টা দেখে সেও বিশেষ কোনো প্রতিক্রিয়া করছে না। তুমি ভালো মতন দেখবে আরাফাত কিভাবে স্টেপগুলো করে, ভয় পাবে না, ঠিক আছে? তারা মাথা ঝাঁকালো। শিমু চেঁচিয়ে বলল, আরে এই টম অ্যান্ড জেরি, এখন এই ছুটোছুটি বাদ দে, টাইম নেই। দিয়া থেমে গেল। আরাফাত ওকে ভেঙচি কেটে বলল, বলদ কোথাকার। আমার নতুন জামাগুলো কোথায়? সকাল সকাল চেঁচামেচি শুরু করেছে শিমু। 2 দিন আগে সে কিছু জামা কাপড় কিনেছে, তবে খুঁজে পাচ্ছে না। কবরী হন্তদন্ত হয়ে ছুটে এলেন। কোথায় গেল নতুন জামাগুলো? কবরী জানেন তার মেয়ে একটা পাগল, কোথায় কি রেখে দেয় ঠিক নেই। কিন্তু তিনি সুন্দর মতো কাবার্ড খুললেন। শিমু বিরক্ত হয়ে বলল,
ওখানে নেই মা, খুঁজে খুঁজে অস্থির হয়ে গেছি। মেয়ের কথার জবাব দিলেন না তিনি। শিমু বিরক্ত নিয়ে তাকিয়ে আছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কবরী নতুন জামাগুলো বের করে দিলেন। শিমু ছুটে এসে জামাগুলো টেনে ধরল। মেকি হাসি দিয়ে বলল, অন্য জামার আড়ালে কিভাবে গেল কে জানে। কিভাবে যাবে, তুই নিজে রেখেছিস? কানা কোথাকার। উহ মা, কানা বলবে না প্লিজ। কানাকে কানা বলবো না তো কি বলবো? ও আর কথা বাড়ালো না। মা মেয়ের কথার মাঝেই সরা এসে গেল। এসে দেখলো শিমু এখনও তৈরি হয়নি। কিরে, আর কত সময় লাগবে তোর? কিছু সময় আপুই। অদ্ভুত, সেই কোন ভোরে উঠেছিস, এত টাইম লাগে তোর? ফেস প্যাক দিয়েছিলাম। কবরী চিবিয়ে চিবিয়ে বললেন, আর কত ফেস প্যাক যে দেবে, এমন করেই চেহারার হাল খারাপ করে ফেলেছে। শিমু কিন্তু একটা কথাও বলল না। ও জানে এখন কিছু বলা মানে মায়ের হাতে ঠাস করে চড় খাওয়া। এর থেকে চুপ থাকাই ভালো। হাতে সময় কম। সরা শান্ত দৃষ্টি মেলে তাকিয়ে। কবরী এগিয়ে এসে কন্যার গালে হাত রাখলেন। এত ভাবছিস কেন? অনিম তো আছেই, তাই না? মায়ের কথায় কথায় অনিমের নাম নিয়ে থাকেন। সরা জবাব দেয় না। শিমু আর চোখে চায়, ইশারায় বোনকে বোঝায় এবার অনিমের সাথে তোমার বিয়ে হলো বলে। বোনকে বিন্দুমাত্র পাত্তা দেয় না সরা। ও বরং মাকে উদ্দেশ্য করে বলে, নাস্তার সময় পাবো না মা, প্যাক করে দিও। ঠিক আছে। কবরী ছুটলেন খাবার প্যাক করতে। এদিকে শিমুর গোছানোর কাজ শেষ হয় না। সরা আহত, বিরক্ত। কোন খেয়ালে তোকে সাথে নিচ্ছি আমি নিজেও জানি না। আবুই, এমন করো কেন? আমি তো ছোট, তাই না? জি, আপনি অনেক ছোট। আর ছোট বিধায় প্রেম করছেন। শেষ কথায় ভরকালো শিমু। মিকি হেসে বলল, কী যে বলো না আপু। অনেক ঢং হয়েছে, আমি সব জানি। শিমু জবাব দেয় না, চুপ করে থাকে। কে জানে আপুই কতদূর জেনেছে। অনিমের আগ্রহ চোখে লাগার মতো। শিমু চিবিয়ে চিবিয়ে নিচে নেমে এলো। সে মেকি হাসি দিয়ে বলল, কি খবর অনিম ভাই? দুজনের এই প্রথম কথা হলো। এর আগে কথা বলার সুযোগ হয়নি। ভালো, তোমার কি খবর শিমু? কথা বলাই হলো না। বলবেন কিভাবে, আপনার নজর তো অন্যদিকেই থাকে। কথাটি বলে মেকি হাসল। শিমু বলল, এমনি মজা করলাম। শুনেন, আপুই ফুচকা খেতে প্রচুর ভালোবাসে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অবশ্যই ফুচকা খাওয়ার অফার করবেন। ঠিক আছে। তোমার আপুই আর কি কি পছন্দ করে? অনেক কিছু, তার পছন্দের শেষ নেই। আবার বলে দিয়েন না যে আমি বললাম। আচ্ছা, বলবো না। শিমু আরও কিছু বলতে চাইছিল, তবে কবরী এসে পড়ায় আর কিছু বলা হলো না। তিনি খাবার হাতে ধরিয়ে দিলেন। তারপর অনিমকে বললেন, সাবধানে যেও বাবা। সরাকে নিয়ে চিন্তা করি না, চিন্তা এই বাদরটাকে নিয়ে। কোথায় কি করে। শিমু ফ্যাল করে চাইল। তার মা এভাবে বলতে পারলো? ছি, লজ্জায় তার মস্তক নেমে যাচ্ছে কেন। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি খেয়াল রাখবো। কথায় বলে, যাকে ভালো লাগে তার কথাই শুধু মনে পড়ে। এই যে ছেলেটির সামান্য ভরসায় কবরীর মৃত মনকে শীতল করে তুলল। তিনি মনে মনে প্রার্থনা করলেন, খুব শীঘ্রই যেন তার বড় মেয়েটার মাথায় সুচিন্তা আসে। অনিমের সাথে বিয়েটা হয়ে গেলে তিনি বড় চিন্তামুক্ত হবেন। শিমুর আর ফুচকা খাওয়া হলো না। অনিম অবশ্য গাড়ি থামিয়েছিল, তবে ঝামেলা করলো সরা। সে স্পষ্ট জানালো ফুচকা খেতে ভালো লাগে না। অনিম এতে বুঝে নিল শিমু মিথ্যা বলেছে। শেষমেশ কারোরই ফুচকা খাওয়া হলো না। ওরা পৌঁছতে দুপুর গড়িয়ে পড়ল। কুমিল্লার বড় একটা রিসোর্টে এসেছে ওরা। মূলত বিজনেসের জন্য এখানে আসা। সবাই ফুরফুরে মেজাজে ঘুরতে পারবে, আবার কাজগুলোও সেরে ফেলা যাবে। সবারই প্রচণ্ড ক্ষুধা ছিল। লাঞ্চের পর্ব শেষ হলো একেবারে সাদামাটাভাবে। ক্লান্ত সবাই কোনো মতে খেয়ে দিয়ে নিজের কক্ষে এসে ঘুম দিল। বিকেলে ঘুম ভাঙল সরার। ও হাই তুলে বারান্দায় এসে দাঁড়ালো। সবুজে ঘেরা পরিবেশ দারুণ লাগছে। ওর ঠোঁট প্রসারিত হলো। এক কাপ চায়ের বড় তৃষ্ণা পেয়েছে, সেটা নেওয়ার জন্য নিচে এলো। এসে দেখলো আগে থেকে তীব বসে আছে। ছেলেটার পরনে ব্লেজার পাশে খুলে রাখা, শরীরে জড়িয়ে থাকা শার্ট একেবারে লেগে আছে। এতে করে প্রতিনিয়ত জিম করা বলিষ্ঠ শরীর বড় আকর্ষণীয় দেখাচ্ছে।
চোখে রাখা সানগ্লাস। সরা দ্রুতই চোখ নামিয়ে ফেলল। নিজের জন্য চা অর্ডার করতে অদূর থেকে দীপ বলল, আমার জন্য এক কাপ কফি অর্ডার করো। যুবতী চমকে উঠল। কথাটা তাকে বলল কি না কথাটা তাকে বলল কি? ফ্যাল ফ্যাল দৃষ্টি। দীপ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, চা অর্ডার দাও। আমাকে বললেন? অবশ্যই। নিজে এসে দিন। আমি কেন দেব? কজ আমি তোমার জন্যই কাজ করছি। ব্যাপারটায় ঠোঁট কামড়ে চাইল ও। দীপ উঠে এসে বলল, বড় নিষ্ঠুর তুমি। সরা জবাব দিল না। দীপ নিজেই চা অর্ডার করে নিজের জায়গায় এসে বসলো। খানিক বাদে বলল, মেল চেক করো। কেন? চেক করো। ইচ্ছে না থাকলেও ফোন বের করে মেল চেক করলো সরা। তারপর অবাক চোখে বলল, কি করব এটা দিয়ে? সন্ধ্যায় প্রেজেন্টেশন দেবে। কিভাবে বুঝবো আপনি হেল্প করলেন? এতে তো আমার ক্ষতিও হতে পারে। পড়ে দেখলে বুঝতে পারবে। বাকিটা তোমার ইচ্ছা। আমি আমার দিক থেকে হেল্প করে দিলাম, কজ এখানে আমারও ইনভেস্টমেন্ট রয়েছে, নাথিং এলস। শেষ কথাটা সরাকে সব থেকে বেশি চমকে দিল। ব্যক্তিটি একটু বেশি চালাক কিনা? প্রেজেন্টেশন রেডি করতে অনিম বলল, গ্রেট, এই প্ল্যানটা দারুণ তো। সরা নরম সুরে বলল, দীপ পাঠিয়েছিলেন। এবার কিন্তু অনিমের মুখের হাসি চলে গেল। সেটা লক্ষ্য করলো সরা, তবে কিছু বলল না। প্রেজেন্টেশনের কিছু মুহূর্ত আগে অনিম আর দীপের দেখা। ও এগিয়ে এসে সরাসরি প্রশ্ন করলো, সরাকে হেল্প করলেন কেন? সেটার কারণ ওকে বলেছি। আপনার মতলব ভালো ঠেকছে না দীপ। ভয় পাচ্ছ? ছেলেটির মুখশ্রী বিবর্ণ হতে দেখা গেল। চোখ দুটো হলো রক্তিম। এতে করে সামনের ব্যক্তিটি বড় মজা পেল। দুবাহু স্পর্শ করে বলল, ভয় পাওয়া উচিত। দীপ তো অসিফ ভয় পাওয়াতে পছন্দ করে। আমি ভয় পাচ্ছি না দীপ, তবে আপনি কিছু ভুল চিন্তা করলে পরিণতি ভালো হবে না। আমি অবশ্যই নিজের ব্যক্তিগত মানুষের জন্য শেষ অবধি লড়াই করে যাব। ওর কথার স্পষ্ট মানে বোঝে দীপ, তাই তার অধরে বাঁকা হাসি উদয় ঘটে। কিছুটা এগিয়ে এসে মিনমিন সুরে বলে, আমি তো এক পাও আগাইনি অনিম, তবে বিপরীত মানুষটা আগাতে চাইলে তখন কি করবে? তাকে বাধা দিতে পারবে তো? অনিমের হাসি পেয়ে গেল। কিছু সময় হেসে নিয়ে বলল, সরা আপনাকে যথেষ্ট ঘৃণা করে। সে নিশ্চয়ই আপনাকে চাইবে না। রিসোর্টে দ্বিতীয় দিন। বলা চলে আজকের দিনটা একেবারে শীতল। কোনো কাজ নেই, সবাই ঘোরাঘুরি করবে। যেহেতু বিজনেস পিকনিক, তাই অনেকে পরিবারের লোকজনও নিয়ে এসেছে। যেমন নুহা এসেছে। তার আগ্রহের সমস্ত পাতা জুড়ে দ্বীপ। বিষয়টি সকালে নাস্তার টেবিলে দৃশ্যমান হলো। সরা না চাইতেও বিষয়টি ওর নজরে এসে গেল। আর ওর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো শিমু। সে খুঁচিয়ে খুঁচিয়ে বলল, আপুই দেখো নুহা কি করছে। সরা চাইছে না তাকাতে, তবে শিমু ছাড়ছে না ওকে। এক প্রকার জোর করে দৃষ্টি ঘুরিয়ে নিল। সামনে তাকাতে দৃশ্যমান হলো নুহা টিস্যু দিয়ে তিবের শার্টে লাগা খাবারটুকু মুছে দিচ্ছে। শিমুর ঠোঁট উল্টে বলল, গেল রে গেল, আমার আপুয়ের কপালটা গেল। যদি এখানে এতগুলো মানুষ না উপস্থিত হতো তবে নিশ্চিত সরা ওকে চড় লাগাতো। মেয়েটা এক প্রকার জোর করেই তিবের সাথে তাকে জড়াতে চাইছে। হ্যাঁ আপুই তাকাও না। শিমু, এটা পাবলিক প্লেস না হলে ঠাস করে চড় দিতাম তোকে। দাও চড়, তবুও একবার তাকাও। তোর সমস্যা কি বলতো? দীপ ভাইয়া অনেক হ্যান্ডসাম আপুই, তুই প্রেম কর না, আমাকে টানছিস কেন? করবো কি করে, আমার তো পুলিশ। কথাটি বলতে গিয়েও থেমে গেল। সরা ভ্রু নাচিয়ে বলল, বাকিটা বল। এএসপি সোহানের সাথে প্রেম করা হচ্ছে তাই তো? এভাবে বলায় লজ্জায় মিয়ে গেল শিমু। তার আপুই কিভাবে সব জেনে গেল? সরা ডিমের অমলেট কেটে মুখে দিল। আর একটা কথা বললে সব কিছু বাসায় চালান করে দেব। আপুই ভয় দেখাবে না প্লিজ। ভয় তো দেখাবই। তোর প্রেমের বয়স হয়েছে? তাও আবার পুলিশের সাথে? ও খুব ভালো। আর আমার প্রেমের বয়স হয়নি, 18 শেষ হতেই চলল। বিয়ের বয়স হয়ে গেছে। তোমার
তোমরাই শুধু বোঝো না। বোনের কথায় সরা চমকে গেল। তার সেই ছোট্ট বোন বিয়ের ব্যাপারে ভাবতে বসে গেছে, আর সে কিনা সামান্য মন দেওয়া নেওয়া সিদ্ধান্তও নিতে পারছে না। অনিমেষে বলল, চলো ঘুরতে যাই। শিমু তো এখন কাছে নেই, ও এসে নিক। দূরে যাব না, এই তো এখানেই। সরাকে উঠতে হলো, তবে দুজনের মাঝে কোনো প্রকার কথাবার্তা হচ্ছে না। ওরা রিসোর্ট থেকে বের হওয়ার পথে দেখলো শিমু আর তীপ কথা বলছে। সরার মেজাজ ঈষৎ খারাপ হলো। মেয়েটার কোনো কাণ্ডজ্ঞান নেই। শিমু আসলেই চঞ্চল মেয়ে। এই তো এসেই বলল, আমার আপুইকে আপনি জ্বালাতন করেন? হঠাৎ এহেন প্রশ্নে তীপ আসলেই চমকে গেল। তবে কিয়ৎ সেকেন্ডেই নিজেকে সামনে নিয়ে বলল, তোমার আপুই বলেছে? না। তবে আমি ট্রাই করেছি আপনার সাথে আমার বোনের কানেকশন করে দিতে, কিন্তু সে নারাজ। সাধারণভাবে এসব কথা শুনে তীবের হাসি পাওয়ার কথা, তবে ও হাসল না, বরং সিরিয়াস হয়ে বলল, তোমার বোন যেহেতু চাইছে না, তবে চেষ্টা করছো কেন? কজ রাক্ষস ভাইকে আমার একটুও ভালো লাগে না। রাক্ষস ভাই? আরে ওই যে অনিম ভাইয়া। এবার গা দুলিয়ে হেসে ফেলল তীব। শিমু বলল, আপুই তো জানেই না আপনি কত ভালো, সেদিন আমাকে বাঁচালেন, আমি আসলে কৃতজ্ঞ। তীব হেসে ফেলল। ছোট বিষয় একটা, তুমি পড়ে গিয়েছিলে, আমি বাঁচিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কৃষ্ণচূড়ার আইডিটা তোমার? শিমু মিথ্যে বলতে পারল না। সে মেকি হেসে বলল, আমার নয়, আপুয়ের। অনেক বছর আগে ওপেন করেছিল, তখন আমি ছোট, তবে মেসেজগুলো আমি দিয়েছিলাম। মেয়েটার সরল স্বীকারোক্তি ভালো লাগলো তীবের। ও ঈষৎ এগিয়ে এসে মাথায় হাত রাখল। বড় জ্বালাতন করছো আমায়। সরি, আসলে আমি চাইছিলাম আমার আপুয়ের সাথে একটা কিছু সেটিং হয়ে যাক। আপনারা বন্ধু কেন হচ্ছেন না? এবার তীবের মুখশ্রী গুমট হয়ে গেল। মেঘে ডুবে থাকা মুখে কণ্ঠটা ভারী বিষণ্ণ শোনালো। তোমার বোনের গল্পে আমি হিরো নই শিমু, তার গল্পে আমি ভিলেন। জবাবে শিমু কিছু বলতে নিচ্ছিল, সেই সময় নোহার আগমন ঘটল। দুজনকে দেখে বলল, সবাই ঘুরতে যাবে, এখানে দাঁড়িয়ে আছো কেন? সরাপু কোথায়? আপুই তো অনিম ভাইয়ের সাথে গেল। কল করে নাও, সবাই আমরা লালমাই পাহাড়ে যাব, সেখানে গান আড্ডা হবে। শিমু চলে যেতেই নোহা এসে তীবের হাতটা ধরল। বিষয়টা ছেলেটির দেহে কম্পন তৈরি করলো। চলুন। তীবের দৃষ্টিতে প্রশ্ন। নোহা এই অধিকারবোধ কিসের আগমনী বার্তা? পুরো রাস্তায় অনিম চুপ থেকেছে। যখনই সরার কাছে আরও একবার নিজের অনুভূতি জাহির করবে, তখনই কলটা এলো। শিমু জানালো সবাই ঘুরতে যাবে। অমনি ছেলেটার কথা আটকে গেল। ও দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে যেতে লাগলো। কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে, আর এই কষ্ট ক্রমশ ছড়িয়ে পড়ছে সর্বাঙ্গে। ওরা পৌঁছাতেই নুহা এসে তাগাদা দিল। মেয়েটির মনের খুশির বন্যা বইছে। সরাপু, দ্রুত চলো, দারুণ মজা হবে। নুহা ওদেরকে বলে অন্যদিকে ছুট লাগালো। অনিম আর সরা আলাদা হয়ে যে যার মতো রুমে গেল। রুমে গিয়ে বিস্তর অবাক হলো সরা। তার বোন পুরো রুম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও প্রায় আর্তনাদ করে উঠল, এসব কি শিমু? তুই পাগল? আপুই, কথা বলিও না, লাইনারটা টানতে পারছি না, একবার নষ্ট হয়ে গেছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে। মেঝেতে কতগুলো টিস্যু ছড়িয়ে রাখা, জামা কাপড়গুলো এখানে সেখানে, আর মেকআপের তো হদিশই নেই। শিমু লাইনার টানতে গিয়ে বিরক্ত হয়ে গেছে, শেষমেশ মুছে ফেলল। গোমরা মুখে বলল, ধুর, সাজবই না। মেয়েটার বিষণ্ণতা নিয়ে চলে গেল। পুরো রুমে চোখ বুলিয়ে সরার কান্না পেয়ে গেল। এই মেয়েটা এমন কেন? শিমু মুখ ভার করে বলল, অসহ্য, লাইনারটাও টানতে পারলাম না। সোহান ব্যস্ত ছিল, প্রচুর কাজ হাতে, তবুও সে কল রিসিভ করেছে। এখন মেয়েটার মুখ দেখে ওর খারাপ লাগছে।
সে যে কি সে যে কি হবে শিমু, আমি তো দূরে আছি, কে দেখবে তোমাকে? এই হলো তোমাদের সমস্যা। তোমরা ছেলেরা ভাবো মেয়েরা ছেলেদের দেখানোর জন্য সাজগোজ করে, আসলে বিষয়টি পুরোপুরি সত্য নয়। আমার মতন ভদ্র বাচ্চারা নিজেকে খুশির জন্য সাজে, কাউকে দেখানোর জন্য না। তুমি বাচ্চা? অবশ্যই, তোমার থেকে প্রায় 8 বছরের ছোট আমি। অথচ অথচ এই 8 বছরের ছোট মেয়েটি আমাকে শাসন করার অধিকার রাখে। কী বিচিত্র এই দুনিয়া। ওর কথায় শিমু হাসলো। কিছু একটা বলবে অমনি সরার কণ্ঠ শোনা গেল। ও তাগাদা দিয়ে বলল, আপুই ডাকছে, আমি যাই, পরে কথা হবে। আই লাভ ইউ। আই লাভ ইউ এর জবাব দেওয়ার ফুরসত পেল না সোহান। তার পূর্বেই শিমু কল কেটে দিল। ছুটে এসে দেখলো সরা তৈরি, তবে আহামরি কোনো সাজ নেই। সাদামাটা পোশাকে তাকে অনিন্দ সুন্দর লাগছে। সবাই আলাদা গাড়িতে করে এসেছে। পাহাড়ে ওঠার সময় সরা আর তিবের দর্শন ঘটল। দুজন ব্যক্তি একে অপরের দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর দৃষ্টি ফিরিয়ে চলতে লাগলো নিজেদের মতো। শিমু কথা বলেই যাচ্ছে, তার কথা শেষ হচ্ছে না। একটু চুপ কর বোন, তুমি সব সময় এমন করো কেন আপুই? ও জবাব দিল না। শিমু ইচ্ছে করে অনিমের হাতে ক্যামেরা ধরিয়ে দিল। অনিম ভাইয়া, আপনি প্লিজ কিছু ছবি তুলে দিন। যদিও অনিমের ইচ্ছা ছিল না, তবে কিছু করার নেই, তাই ওকে যেতে হলো। সেটাও হাসি মুখে। ওরা এগিয়ে যেতেই ধীরে চলতে লাগলো সরা। পা ব্যথা করছে। তিব সবার শেষে ছিল। এসে দেখলো মেয়েটি পথ চলতে পারছে না। পাহাড়ে কেউ হিল পরে আসে? বিষয়টা একেবারে খেয়াল ছিল না। ও ও কোন খেয়ালে হিল পরে এলো কে জানে। জুতো খুলে আগাও। এমনিতেই পুরুষটি তার শত্রু হলেও কথাটি মন্দ বলেনি, তবে সাবধানে চলতে হবে। হিল হাতে নিয়ে ও চলতে লাগলো। পাশে যাচ্ছে তিব। এক পর্যায়ে সরা বলল, আপনি হুট করে ভালো ব্যবহার করছেন কেন? তোমার বোন বলেছে। কি বলেছে? বন্ধুত্ব করতে। চমকে তাকালো সরা। তিবের মুখশ্রী ভার হলেও কেমন একটা ঝলক দেখা যাচ্ছে। ও বলল, আর আপনি নাচতে নাচতে চলে এলেন? মোটেও না, আমি বলেছি তোমার সাথে বন্ধুত্ব করব না। তুমি আমার শত্রু, চরম শত্রু। কথাটি বলেই মেয়েটিকে ঈষৎ ধাক্কা দিল তিব। এতেই পা ফড়কে পড়ে যেতে নিল সরা, তবে পড়ল না। তিব তার শক্ত বড় হাতের মুঠোয় আটকে নিল ওর হাত। এদিকে ভয়ে জান যায় মেয়েটির। তিব বাঁকা হেসে বলল, ক্ষিপ্ত আসিফ তার শত্রুকে একটুও ছাড় দেয় না মিসসুর। ছাড়বেন না তিব, প্লিজ, পড়ে যাব। তুমি তো শত্রু, তাই বলে মেরে ফেলবেন? ফেলতেই পারি। সরা নিচের দিকে তাকালো। পাহাড়ের গা ঘেঁষে কাঁটাযুক্ত সব গাছ। এখানে পড়লে রক্ষা নেই। তিব সাহায্য করুন। মেয়েটির মুখে সাহায্যর কথা দারুণ লাগছে। সে হেসে বলল, ঠিক আছে, সাহায্য করছি। মেয়েটা সোজা করতে জান ফিরে এলো যেন। একবার শ্বাস নিয়ে বলল, মাথা খারাপ আপনার? মেরে ফেলতে চান? ব্যক্তিটি জবাব দিল না, বরং এগিয়ে এলো কিছুটা। আপনাকে জানে মারব না সরা, তবে বলেই থামলো। বুক ভরে শ্বাস নিয়ে বলল, আপনার প্রেমিক অপেক্ষায় আছে, দেখা যাবে আপনাকে না পেয়ে জারিয়েই না ফেলে। ছেলেটি সব সময় খোঁচা দিয়ে কথা বলে। সেই সাথে আপনি তুমি এর মিশ্রণ। সরার অসহ্য নয়নে তাকালো। এই ব্যক্তিকে কোনোভাবেই বুঝতে পারে না ও। পাহাড়ের ওপরে সমতলে এসে থামল ওরা। সবাই বসে আনন্দে মেতে আছে। নুহা অনেক সময় ধরে তিবকে খুঁজে চলেছিল, তবে পায়নি। সে দেখলো তিব আর সরা একসাথে উঠে এসেছে। ওর মুখটা ঈষৎ কালো হয়ে গেল। এতটা লেট করলেন কেন? ধীরে আসছিলাম, চলেন। সবাই বসে পড়েছে। কথাটা বলেই তিবকে টেনে নিয়ে যেতে নিল নুহা। পুরো বিষয়টা ঘটল সরার চোখের সামনে। এতে ওর ভ্রু কুঞ্চিত হলো। প্রশ্ন জাগলো মনে। নুহা আর তিব একসাথে বসেছে, আর ওদের ঠিক বরাবর বসেছে সরা আর শিমু। অবশ্য অনিমের জায়গা হয়েছে ওপর পাশে।
শিমু আবার ফিসফিস করে বলল, আপুই, নুহা আমার হ্যান্ডসাম টিপ ভাইকে নিয়ে যাচ্ছে, তুমি প্লিজ কিছু করো। আশ্চর্য, আমি কি করব? কি করবে মানে? তুমি উঠে গিয়ে টিপ ভাইকে টেনে নিয়ে আসো। নো ছাড়াছাড়ি। সরা জবাব দিল না। এই শিমুর মাথা গেছে, এই সাথে তার মাথাটাও যাওয়ার উপক্রম হয়েছে। কতটা সময় গান বাজনা চলল। যেহেতু ট্রিপে বাচ্চা থেকে বুড়ো সবাই আছে, তাই চলনসই গান দিয়েই আসর মাতানো হয়েছে। বিকেলের শেষ সময় হওয়াতে নাস্তা দেওয়া হলো, একদম হালকা খাবার। সবাই খেয়ে দিয়ে আরও কিছু সময় গান বাজনা করলো। উদ্দেশ্য আনন্দ উল্লাসে সময় যে কখন ফুরলো কারোরই খেয়াল নেই। কিছু সময় পর সন্ধ্যা নেমে যাবে। সবাই তড়িঘড়ি করে উঠে পড়ল। এখন না নামলে আধারে ঝামেলা হতে পারে। এমনিতেই পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে। কেমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। যে যার মতো পাহাড় থেকে নিচে নামতে লাগলো। কিছু সময় পর তিবের মনে হলো সরাকে সে নামতে দেখেনি। ওর ভ্রু কুঞ্চিত হলো। ও সামনে তাকাতেই মেয়েটিকে খোঁজার চেষ্টা করলো। অনিম সবার আগে। শিমুও নিজের মতো ছবি তুলতে তুলতে যাচ্ছে। কোথাও সরাকে দেখা যাচ্ছে না। ও পেছনের দিকে চাইলো। কেমন একটা সংকট তৈরি হলো হৃদয়ে। মনে হলো পাহাড়ের বুকে কারোর নিঃশ্বাস থেমে আছে। তিব একদম ওপরে উঠে এসেছে। এদিকে পরিবেশ তখন নীরব। ওর প্রতি পা আগানোর শব্দও শোনা যাচ্ছে। স্বয়ং নিঃশ্বাসের শব্দও কেমন ভুতুড়ে লাগছে। এক পা এগোতে কর্ণপাত হলো শুকনো পাতার মর্মর শব্দ। তিব সতর্ক হয়ে দাঁড়ালো। সরা, এদিকে আছেন আপনি? জবাব এলো না। তিব একটু এগোতে পেছন থেকে ঢিল ছোড়ার মতো শব্দ হলো। ও তৎক্ষণাৎ ঘুরে চাইল। একটু দূরে থেকে কণ্ঠটা শোনা গেল। কে কে ওখানে? কণ্ঠটা সরার। তিবের কণ্ঠটা প্রকট হলো। সরা, আপনি কোন পাশে আছেন? এদিকে, এই ঝোপের পাশে। কণ্ঠটা তীব্রতা মিলিয়ে এগিয়ে কণ্ঠের তীব্রতা মিলিয়ে এগিয়ে গেল তিব। এসে দেখলো পা ধরে বসে আছে মেয়েটি। পায়ে কি হয়েছে? ধরে তুলুন আমাকে, পায়ে কিছু একটা কামড় দিয়েছে। তিব রহস্যময় হাসলো। তারপর বলল, যদি আপনাকে সাহায্য না করি? সরা মোটেও উদ্বেগ প্রকাশ করলো না। ওর পায়ে ভীষণ ব্যথা। হাত ধরে উঠে আসেন। ছেলেটা হাত বাড়িয়ে দিতেই উঠে এলো সরা। তবে ও এগোতে পারছে না। কণ্ঠটাও কেমন থেমে গেছে। চোখ দুটো ঘোলাটে লাগছে। পা তুলুন, কি কামড়ে দিল দেখতে দিন। চারপাশে প্রায় আঁধার মিশে গেছে। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পায়ের কাজটা দেখল তিব। সম্ভবত কোনো বিষাক্ত পোকা কামড় দিয়েছে। তবে ভাগ্য ভালো সাপ নয়। এদিকে সরা ফোনের নেটওয়ার্ক চেক করছে। কিছুতেই নেটওয়ার্ক পাচ্ছে না। শিমুকে কল করতে পারছে না। ও ঠিক আছে? দেখেছেন ওকে? নিজের জান যাই অবস্থা, এখানে বোনের কথা ভাবছে। দয়া করে বলুন, শিমু ঠিক আছে তো? ঠিক আছে, সবার সাথেই আছে। তবে আপনি পিছিয়ে পড়লেন কিভাবে? সরা পাশ ফিরে চাইল। ঝোপের কাছে একটা সাদা রঙের পাখি আটকে আছে। পাখিটির শব্দ শুনেই এখানে আসি। তবে ওকে রক্ষা করতে পারিনি। উল্টো নিজের পায়ে বিষ নিয়ে ফিরলাম। পা অবশ হয়ে আছে, চলতেও পারছি না। কণ্ঠটা মলিনতায় মেখে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে যেন। কথাটা বলতে বলতে মেয়েটি নিঃশ্বাস কেমন আটকে আসছে। মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। তিব পাখিটাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এলো। সাদা রঙের একটা পাখি, নামটা ঠিক জানা নেই। সরার পায়ে ভীষণ ব্যথা। চোখ দুটো জল আসতে চাইল। দেখি। হাত বাড়িয়ে পাখিটা নিল সরা। তিব চেয়ে রইল। মেয়েটির নিজের দাঁড়াতে কষ্ট হচ্ছে, এদিকে পাখিটা নিয়ে তার অধরে বিস্তর হাসি চলছে। দুবার পাখিটির গায়ে হাত বুলিয়ে দিল, তারপর উড়িয়ে দিল। পুরো বিষয়টা মনোযোগ দিয়ে দেখল তিব। একটা সময় পর ওর কণ্ঠ ভেসে উঠল, আপনাকে ফেলে গেলে কেমন হয় বলুন তো?
জানি এমনটা করবেন না। কিভাবে জানেন? শুধু মনে হলো আপনি মিথ্যা বলছেন। সরা হাসলো। পায়ের ব্যথাটা সমস্ত শরীরে মিশে যাচ্ছে। যদি কিছু মিথ্যায় বিষভার সত্যটা আড়াল হয়ে যায়, তবে সেই সত্যটাই ভালো। জবাবে ছেলেটা মাঝ থেকে নীরবতা ভেসে এলো। চারপাশে প্রায় আঁধারে পরিপূর্ণ। সরার বুক ভেদ করে নিঃশ্বাস নেমে আসে। সে নিঃশ্বাসের তপ্ততা মেখে যায় পাহাড়ের বুকে। আমি কিংবা আপনি দুজনই দুজনার শত্রুতি, অথচ না চাইতেও গল্পটা বদলে যাচ্ছে। এটা মোটেও ঠিক নয়। তিবের থেকে এবারও জবাব আসে না। সরা নিজ থেকেই বলে, সাহায্যের জন্য কৃতজ্ঞ। তবে কথাটা হলো, আমরা একে অপরের জন্য হ্যামলকের মতন। চলুন যাওয়া যাক। মেয়েটির কথাবার্তায় এহেন পরিবর্তন তীবকে নাড়িয়ে দিল। সরা নিজেই চলছে, এমনকি একবার পড়ে যেতে নিলে তীব আগলে নিতে চাইল। তখন সরা বলল, প্রয়োজন নেই। মেয়েটির এমন জবাব আরও একবার তীবকে স্পর্শ করে গেল। কিছুটা পথ এগিয়ে গিয়ে তীব বলল, যদি গল্পটা ভিন্ন হয় তবে কি খুব ক্ষতি হবে সরা? মলিন মুখে সরা বলল, যা সম্ভব নয় তা ভেবে নিজেদের কষ্ট দেওয়ার কোনো মানে নেই তীব। পুরুষটির থেকে কোনো জবাব এলো না। সরা নিজ থেকেই বলল, আপনার আচরণ আমাকে ক্ষণে ক্ষণে দহন দেয় তীব। একই অনুভূতি আপনার থেকেও দেখতে পাই আমি। দুজনের ভীষণ ভুলের দিকে এগোচ্ছি। আমাদের গল্পটা শুরু হওয়ার আগেই থেমে যাওয়া উচিত। পুরুষের মুখশ্রী গম্ভীর হতে দেখা গেল। সরা এগিয়ে যেতে নিলেই পথ আগলে দাঁড়ালো তীব। সবটা বুঝতে পেরেও কেন এমন অবুঝের মতন করো সুর? তোমার মনে হয় না আমাকে কিংবা নিজের অনুভূতিকে প্রত্যাখ্যান করা একদমই উচিত হবে না? মেয়েটির চোখ দুটো শীতল। প্রথমবারের মতো ছেলেটি নিজের অনুভূতি লুকানোর প্রয়াস করছে না, বরং ঢেলে দিতে চাইল সবটুকু। জবাব দাও প্লিজ। মেয়েটি জবাব দিতে পারছে না। তীবের হাতের বাঁধন দৃঢ় হলো। তোমাকে ছুতে গেলে পুড়ে যাই, না ছুলে মরে যাই। এ কেমন যন্ত্রণা প্রিয়তমা। সরার এবার কান্না পেয়ে গেল। তবে ও কাঁদল না, বুক ভরে নিঃশ্বাস নিল। আমি আর আপনি দুজনেই ভুল অনুভূতি পুষে রেখেছি। আমাদের সব কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাক। দুজনের জন্যই ভালো হবে। তীবের মুখশ্রীতে তাচ্ছিল্য মাখা। সে হেসে বলল, সব তো ঠিকঠাকই চলছিল, তবে প্রকাশ কেন করলে? কারণ আমাদের থেমে যাওয়া উচিত। আমি ঘুমোতে পারি না, আমার যন্ত্রণা হয়। আপনার দু চোখের অনুভূতি আমি বুঝতে পারি তীব। আপনাকে প্রশ্রয় দিয়ে নিজের কাছে হেরে যাই। সব কিছু আমাকে যন্ত্রণা দিচ্ছিল। এত সব নিতে পারছি না আমি। যদি সম্পর্ক তৈরি না হয় তবে প্রশ্রয় দেওয়াটা অন্যায় হয়ে যায় না? তীব নিরুত্তর। তার মুখশ্রী রাতের আধারের মতো গুমট। প্রথম দর্শনেই মেয়েটির প্রতি বিশেষ আগ্রহ জমে যায়। ধীরে ধীরে আগ্রহ পরিণত হয় অনুভূতিতে। নিজেকে শাসন করে তবুও পারেনি অনুভূতিকে আটকাতে। দিকে তো আটকানো যায় না। আর এদিকে সরাও আটকে যায় অনুভূতির বেড়াজালে। ছেলেটার প্রতি অসহ্য অনুভূতির আড়ালে তৈরি হয় আকণ্ঠ ভালোবাসা, যা অস্বীকার করা ওর পক্ষে অসম্ভব। আর কিছু হেমলক অমৃতের মতোই মনে হয়, অথচ পান করলে মৃত্যু নিশ্চিত।